ওরে বাবারে, আকাশটা বুঝি ভেঙে পড়বে আমার মাথার উপর। এই আমগুলোই এখন আমাদের ভাগ্য বদলে দেবে রে। আহারে, ঝড়ে তোমাদের ঘর ভেঙেছে, সে তো খুব খারাপ কথা। তাহলে তোমরা এখন কোথায় থাকবে? বাবা, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব বলো তো? তোদের আম গাছটায় এত আম ধরে কেন? আমাদের গাছে তো এত আম হয় না। এ কেমন অরাজকতা সৃষ্টি করলে তুমি! এত ঝড় বৃষ্টি দিলে যে আমার কুঁড়ে ঘরটা আর টেকানো যাবে না। ঝিরঝিরে জল এসে আমার কাঁথাটা কেমন ভিজে গেল। এর আগে এত ঝড় বৃষ্টি আমি কোনোদিন দেখিনি ঠাকুমা। তবে আজ কেন এমন ঝড় বৃষ্টি হচ্ছে? আমিও দেখিনি রে দিদি ভাই। তোর ঠাকুরদা বেঁচে থাকতে এই ঘরটা বানিয়েছিল, তখন বেশ মজবুত ছিল। আমাদের সাথে সাথে এখন ঘরটাও বুড়ো হয়ে গেছে। তুই ভয় পাস না যেন। হায় হায় হায়, গেল গেল, চালটা বুঝি উড়ে গেল। ও ঠাকুমা, ওই দেখো, ওই কোণের চালটা উড়ে গিয়ে ওই কোণ দিয়ে ঘরের ভেতর কেমন জল ঢুকছে। উফ, ওরে বাবারে, আকাশটা বুঝি ভেঙে পড়বে আমার মাথার উপর। ভগবানকে ডাক, ভগবান ছাড়া এই মুহূর্তে কেউ রক্ষা করতে পারবে না। আমি খুব বেশি ভয় পাচ্ছি ঠাকুমা, অল্প অল্প ভয় পাচ্ছি, কিন্তু তার থেকেও বেশি আমার ঠান্ডা লাগছে। আয় দিদি ভাই, আমার কাছে আয়, শাড়ি দিয়ে তোর মাথাটা ঢেকে দি। এই রাতটা কোনো মতে কাটিয়ে দিতে পারলেই হলো। ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। কিন্তু ঠাকুমা, আমাদের ঘরের চালগুলো তো সব উড়ে গেল, তাহলে এখন আমরা কোথায় থাকবো? ঘর না থাকলে কি হবে? মাথার উপর তো আকাশ আছে, পায়ের নিচে মাটি আছে। সকাল হলে ঠিক একটা না একটা ব্যবস্থা হবে। তাছাড়া আমাদের বড় আম গাছটা তো দাঁড়িয়ে আছে, ঝড়ে ভাঙেনি। ওই গাছটাই এখন আমাদের শেষ ভরসা। আম গাছ? ওই আম গাছটা কি করে আমাদের শেষ ভরসা হবে ঠাকুমা? ও তুই বুঝবি না, এত কথা না বলে চুপটি করে ভগবানকে ডাক দেখি। ঠিক আছে। হায় ভগবান, পুরো বাড়িটারে কি অবস্থা করেছো তুমি! ঘরের দেওয়ালগুলো যে সব ভেঙে গিয়েছে। এখন আমরা থাকবো কোথায়? ঠাকুমা, দেখো দেখো, ওই দেখো, উঠোনে কত আম। ঝড়ের কারণে আমাদের গাছের আমগুলো সব ঝরে পড়েছে। আরে তাই তো। হায় ভগবান, এ বুঝি তোমারই লীলা। ঘর নিলে, থাকার জায়গা নিলে, কিন্তু উঠোন ভর্তি আম দিলে। ওরে টুনি, এই আমগুলোই এখন আমাদের ভাগ্য বদলে দেবে রে। আম আমাদের ভাগ্য বদলে দেবে? কি করে ঠাকুমা? ওরে বোকা মেয়ে, এই আমগুলো আমরা বাজারে বিক্রি করব। তাছাড়া এই আমগুলো অনেক সুস্বাদু আর মিষ্টি, চড়া দামে বিক্রি করা যাবে। বর্ষার শুরুতে আমের চাহিদাও বেশি থাকে, আর এই আম বিক্রির টাকা দিয়ে আমরা নতুন ঘর বানাবো, বুঝলি? বুঝলাম, কিন্তু ঠাকুমা, আমরা দুজন মানুষ এতগুলো আম একসঙ্গে বাজারে নেব কি করে? ঝুড়িতে করে নিয়ে যাব, একবারে না পারলে 2-3 বারে যাব। হ্যাঁ রে দিদি ভাই, তুই আমাকে সাহায্য করবি তো? অবশ্যই করব ঠাকুমা। আমি মাথায় করে আমের ঝুড়ি নিয়ে যাব, আর তুমি শুধু বাজারে বসে বসে বিক্রি করো। আমি থাকতে তোমার চিন্তা কিসের? ঠিক, একদম ঠিক। তুই থাকতে আমার আবার চিন্তা কিসের? এখন চল, আগে আমগুলো তুলি, তারপর ভালোগুলো সব আলাদা করব, বেশি পাকাগুলো আলাদা। তারপর বিকেলে বাজারে যাব। ঠিক আছে ঠাকুমা। আচ্ছা ঠাকুমা,
লোকজন কি আমাদের আম কিনতে আসবে? আসবে রে আসবে, আমাদের যে পাকা পাকা আর টসটসে আম, তুই দেখিস লোকজন ঠিক কিনতে আসবে। তাহলে এখনো কেউ আসছে না কেন? এত অধৈর্য হোস নে তো টুনি, একটু সময় অপেক্ষা কর, বাজারটা ঠিকভাবে বসতে দে, এরপর দেখবি ঠিক লোকজন এসেছে। ও বাবা, এত ভালো আর টসটসে আম! তা এগুলো কোন গাছের আম গো মাসিমা? আমাদের বাড়ির গাছের আম বাবা, গতকাল ঝড়ে সব ঝরে পড়েছে। ও, তোমাদের গাছের আম? তা মাসিমা, নিজেদের গাছের আম না খেয়ে এভাবে বিক্রি করতে এসেছে যে? তাছাড়া আর কি করব গো কাকু? কাল রাতে ঝড়ের কারণে আমাদের ঘরটা ভেঙে গেছে, তাই ঠাকুমা বলেছে আমরা এই আম বিক্রি করেই আমাদের নতুন ঘর বানাবো। আহারে, ঝড়ে তোমাদের ঘর ভেঙেছে, সে তো খুব খারাপ কথা। তাহলে তোমরা এখন কোথায় থাকবে? কোথাও না গো কাকু, তবে আজ রাতে বোধ হয় আম গাছের নিচে বসে থাকতে হবে। আর ঠাকুমা বলেছে টাকা জমলে ঘর বানাবে। কিন্তু কাকু, এত টাকা কি আম বিক্রি করে হবে? আমি একজন ঘরামি, তোমাদের ঘরটা দেখলে বুঝতে পারতাম কত টাকা লাগবে। ও তুমি ঘরামি? তা বাবা, তুমি কি আমাদের ঘরটা নতুন করে বানিয়ে দিতে পারবে? মাসিমা, আমি ঘরামি বটে, কিন্তু এই সামান্য টাকায় তো সাধারণ ঘর হবে, সেটাও অনেক সময়ের ব্যাপার। বাবা আমি জানি সেটা, তাই ভাবছিলাম যদি অন্যরকম ঘর বানাতে পারি তাহলে ভালো হতো। অন্যরকম ঘর বলতে? এই যেমন আমার আম গাছটা এখনো টিকে আছে, গাছের ডালে যদি কোনোভাবে একটা ছোট মাটির ঘরও বানানো যায়, তাহলে সেই বাড়ি বন্যায়ও ডুববে না আর ঝড়েও উড়বে না। গাছের ডালে মাটির ঘর? কি অদ্ভুত চিন্তা! তবে করা যাবে। বাঁশের মাচা বানিয়ে তার উপর মাটির লেপ দিয়ে বেশ মজবুত হবে। তাহলে বাবা তুমি একটু কষ্ট করে আমাদের ঘরটা বানিয়ে দাও না। হ্যাঁ গো কাকু, তুমি একটু আমাদের ঘরটা বানিয়ে দাও না, আমরা আমাদের সমস্ত টাকা তোমাকে দেব। আর টাকা রেখো মা, আমার কোনো টাকা লাগবে না। এই ঘরটা আমি বানিয়ে দেব বিনা পয়সায়। তোমাদের মতো মানুষের জন্য কাজ করলে আমার মনটাও অনেক শান্তি পাবে। তুমি আমাদের বাঁচালে, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। ও ঠাকুমা, দেখো দেখো, গাছের ওপর কি সুন্দর ঘর! আমার যে কি আনন্দ লাগছে, আমরা এখন থেকে পাখিদের মতো থাকবো। তুমি তো জাদু করে ফেললে, এই ঘরটা দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এত সুন্দর ঘর বানিয়ে দিলে, অথচ তুমি আমাদের থেকে একটা পয়সাও নিলে না। মাসিমা, পয়সার চেয়ে বড় হচ্ছে মানুষের আশীর্বাদ। আপনি আমাকে মন খুলে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদই আমার সব থেকে বড় পাওনা। আমি তোমাকে মন খুলে আশীর্বাদ করছি বাবা, ভগবান তোমাকে আরো অনেক দিক। তবে বাবা, ঘরটা কিন্তু বেশ মজবুত হয়েছে, বৃষ্টিতে জল ঢুকবে না, বন্যাতেও না। কিন্তু ঠাকুমা, গাছের আমগুলো কি হবে? সেগুলো কি এখন টুপটাপ করে আমাদের শরীরে পড়বে? না গো মা, না, আমগুলো তোমার শরীরে পড়বে না, উল্টে তুমি ওদেরকে হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবে। তাই নাকি? কি মজা, কি মজা! বাবা, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব বলো তো? আমার যে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। ঋণ শোধ করতে হবে না মাসিমা, টুনিমাকে নিয়ে আপনি ভালো থাকুন, সেটাই আমার জন্য যথেষ্ট। আমি আর চলি, কোনো দরকার হলে নির্দ্বিধায় আমাকে ডাকবেন, কেমন? ঠিক আছে বাবা, তুমি এসো, ভগবান তোমার অনেক ভালো করুক। ও টনি, একটু দাঁড়াও না গো, তোর সাথে দুটো কথা বলতাম, একটু আয় না এদিকে।
কি গো কাকিমা, তুমি আমাকে ডাকলে কেন? কিছু বলবে? কাল তোদের বাড়িতে নতুন ঘর দেখলাম, তাও আবার গাছের ওপর মাটির ঘর। কি অদ্ভুত ব্যাপার! কিন্তু টুনি, বল তো এটা কি ঠিক হলো? গাছের ওপর আবার মানুষ থাকে নাকি? হ্যাঁ, গাছের ওপর থাকে তো পাখি। হ্যাঁ, তোরা কি পাখি নাকি? না গো কাকি, আমরা পাখি না, আমরা মানুষ। তবে তুমি তো জানোই, আমরা আগে যে বাড়িতে থাকতাম সেটা ঝড়ে ভেঙে গিয়েছে, তাই একজন কাকু আমাদের এই ঘরটা বানিয়ে দিয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি শুনলাম সেই ঘর আমিটা নাকি তোদের বিনা পয়সায় ঘর বানিয়ে দিয়েছে। হ্যাঁ রে টুনি, সে কি তোদের আত্মীয় নাকি রে? না গো কাকি, সে আমাদের কোনো আত্মীয় হয় না। উনি অনেক ভালো মানুষ গো, তাই আমাদের সাহায্য করেছেন। ভালো মানুষ না চাই, আজকাল বিনা পয়সায় কেউ ঘর বানায় নাকি? হ্যাঁ, অন্য কোনো রহস্য বা কিছু তো একটা আছে নিশ্চয়ই। আর তোদের আম গাছটায় এত আম ধরে কেন? আমাদের গাছে তো এত আম হয় না। সে আমি কি করে বলবো গো কাকি, উপরওয়ালা আমাদের যা দিয়েছেন তাই আমরা পেয়েছি। হ্যাঁ রে টুনি, সত্যি করে বল তো, ওই গাছে তোরা কি দিস? কোনো সার দিস নাকি গাছে লুকোনো কোনো খাবার দেয় তো ঠাকুমা? আমরা কিছুই দিইনি গো, গাছ নিজে থেকেই এমন ফল দেয়। বললাম তো, সবই উপরওয়ালার দান। ভগবানের দান? বলি, তোদেরই ওপর এত কেন দয়া ভগবানের? হ্যাঁ রে, আমরা কি মানুষ নই নাকি? আমাদের তো এত দয়া করে না। সে আমি কি করে বলবো গো। ঠিক আছে, যেখানে যাচ্ছিলিস যা, তোর সাথে পরে কথা বলবো। জানো ঠাকুমা, আজ কল্পনা কাকিনা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি সব কথা বললো, আমাদের ঘর নিয়ে, আম গাছ নিয়ে, কেমন বাজে বাজে ভাবে বললো। আমার খুব খারাপ লেগেছে। বুঝতে পারছি রে দিদি ভাই, আর কল্পনার কথা কি বলবো, ও তো এমনই, অন্যের ভালো দেখলেই যেন ওর বুকটা জ্বলে যায়। আমরা যখন কষ্টে ছিলাম তখন একবারও জিজ্ঞাসা করেনি কেমন আছি। এখন ঘর হয়েছে, একটু ভালো আছি, সেটাই ওর সহ্য হচ্ছে না। হিংসায় জ্বলে পুড়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠাকুমা, ও যদি আমাদের কোনো ক্ষতি করে তখন কি হবে? ও সরাসরি আমাদের কিছু করতে পারবে না, জানিস তো দিদি ভাই, ওদের মতো মানুষের শুধু আমাদের পেছনে কথা বলবে, সুযোগ পেলে ক্ষতি করবে, কিন্তু ভগবানের কৃপায় আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু তারা এমনটা কেন করে? ওই যে বললাম, হিংসাতেই তো এমন করে। এই ধরনের মানুষকে চিনে রাখা ভালো, এদেরকে ভয় না পেয়ে চিনে রাখ, বুঝলি? আমি কাউকেই ভয় পাই না ঠাকুমা, তুমি আমার পাশে থাকলে আমার ক্ষতি কেউ করতে পারবে না। এই তো আমার লক্ষ্মী দিদি ভাই, এখন জলদি করে খাবারটা শেষ করে ফেল দেখি। বাইরে দেখ, ঝুপঝুপ করে আম পড়ছে, সেগুলো কুড়োতে হবে, এখন ওগুলোই তো আমাদের ভরসা। ঠাকুমা, কিছু কাঁচা আম পেড়ে আমাকে আচার বানিয়ে দেবে গো। তোর আবার আচার খেতে ইচ্ছে করলো? তোমার হাতের এই ডাল ভাতের সাথে আচার পেলে ভাত খেতে আরো মজা লাগে। তাই নাকি? ঠিক আছে, দেবক্ষণ। এই যে দিদি, শুনেছি এ গ্রামে নাকি বেশ ভালো আম পাওয়া যায়। কার বাগানে আমগুলো পাওয়া যাবে একটু বলতে পারবেন? কি বললে, আম? হ্যাঁ, এই গ্রামে আম আছে। আমাদের পাশের বাড়ির একটা বড় গাছ আছে, প্রচুর আম হয় তাতে। কিন্তু ওই বাড়ির লোকজন একটু একটু গরিব আর কি, ঠিক মতো দেখাশোনা করে না গাছটার। গরিব হলে কি হয়েছে, আম ভালো হলেই তো হলো।
আম ভালো সেটা সত্যি, কিন্তু ওরা বেশি দাম চাইবে। তবে আপনি যদি আমার ওপর ভরসা রাখেন তবে আমি নিজেই ওদের গাছ থেকে আম সংগ্রহ করে আপনাকে কম দামে দিতে পারবো। আপনি দিতে পারবেন, কিন্তু একটু আগেই তো বলছিলেন, বললেন গাছ অন্যের, তাহলে আপনি কম দামে কি করে দেবেন? ওটা দেখার বিষয় আপনার নয়, এই ব্যাপারটা আমি বুঝে নেব। আপনি শুধু টাকা আমাকে দেবেন, বাকিটা আমি সামলাবো। দেখুন দিদি, এভাবে বললেই তো হয় না। আমি আমার ফ্যাক্টরির জন্য আম নেব, সেক্ষেত্রে আমার অনেক আম লাগবে। আমি নিজে কালকে একবার বাগানটা দেখব, তারপর বাকিটা বলবো। এতে আপনার কোনো আপত্তি নাই তো? যেভাবেই হোক এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওদের আম বিক্রি করে টাকাটা আমি হাতিয়ে নেব। হে হে হে, দেখো কাণ্ড, আপনি টাকা দিয়ে আম নেবেন, দেখে বুঝে তবেই না নেবেন, এতে আমার আপত্তি থাকবে কেন? ঠিক আছে, আমি তবে আজকে আসি, কালকে এসে বাকিটা বলবো। এ কি কল্পনা, তুই আমাদের আম গাছ থেকে আম কুড়োচ্ছিস কেন? বলি, কার অনুমতি নিয়ে তুই এখানে এসেছিস? অনুমতি? আমগুলো তো মাটিতে পড়ে আছে, আর মাটিতে পড়ে থাকা আম কুড়োতে কি কারো অনুমতি লাগে গো কাকিমা? শোনো কাকিমা, এই গাছ আমাদের, মাটি আমাদের, আমও আমাদের। পড়ে থাকলেও সেটা আমাদের সম্পত্তি, তুমি নেবে কেন? ওরে বাবা, এগুলো তোদের সম্পত্তি নাকি? এই বয়সে এত বড় বড় কথা বলছিস কেন রে? হ্যাঁ, আর তাছাড়া তোদের কি কোনো কাগজপত্র আছে এই জমির? এই গাছ গ্রামের সরকারি জমিতে, তাই এইগুলো কারো একার নয়। একদম মিথ্যে কথা বলবি না কল্পনা। এই জমি আমার স্বামীর নামে, তার কাগজও আছে আমার কাছে। তুই অযথা মিথ্যে বলে আমার নাম নিতে পারবি না। দে দে, আমার নাম দে বলছি। আমি কারো কাছ থেকে নিচ্ছি না গো কাকিমা, আমি নিচে পড়ে থাকা আম কুড়াচ্ছি। আর তোমরা যতই চেঁচাও, এই আম আমি তোমাদের ফেরত দেব না। দেখলে ঠাকুমা, দেখলে কল্পনা কাকি কেমন ঝগড়া করে আমাদের আমগুলো নিয়ে গেল? লোভ মানুষকে অন্ধ করে দেয় রে দিদি ভাই, ওই কল্পনাকেও অন্ধ করে দিয়েছে। মহেন্দ্রবাবু, এই নিন 5 ঝুড়ি আম, সব ভালো, পাকা আর মিষ্টি। আপাতত এইগুলো নিয়ে যান, আপনি খেয়ে যদি ভালো লাগে তবে আবার আসবেন। আরে বাহ, আমগুলো তো সত্যিই খুব ভালো। তা দিদি, এগুলোর দাম কত নেবেন বলুন? খুব বেশি নেব না, ওই ঝুড়ি প্রতি 300 টাকা, মোট 1500 টাকা দিলেই হবে। ঠিক আছে, এই নিন টাকা। আর আমার কিন্তু আরো অনেক আম চাই, কালকে আরো দিতে পারবেন তো? পারবো মানে অবশ্যই পারবো, জানেন তো আমারও নিজের বাগান আছে, তাতে প্রচুর আম হয়। আপনি যত চান আমি দেব। হাই উপরওয়ালা, কল্পনা কাকি এসব কি বলছে? আর আর এগুলো তো আমাদের আম গাছের আম। যাই, শিগগির গিয়ে ঠাকুমাকে সবটা বলি। ঠাকুমা, ঠাকুমা জানো আজ কি হয়েছে? আজ আবার কি হলো রে দিদি ভাই? ওই বদমাইশ মেয়েটা তোকে আবারও কিছু বলেছে? না গো না, কিছু বলেনি। বললে তো হতোই, আজ তো তার থেকেও বড় কাজ করেছে। বলিস কি রে? সে আবার আজ কি করলো শুনি? আমি নিজের চোখে দেখলাম গো, ওই কল্পনা কাকি আমাদের আমগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করছে, আর তার বিনিময়ে 1500 টাকা নিয়েছে। হায় ভগবান, কি বলছিসটা কি দিদি ভাই? শুধু কি তাই, সে আরো বলেছে যে আরো আম লাগলে সে দেবে, আর সেগুলো নাকি তার নিজের আম বাগানের আম। জানতাম জানতাম সে এমনই কিছু একটা করবে। কল্পনার লোভ তো আমি চিনি, কিন্তু সে যে আমাদের আম চুরি করেছে সেটা যেভাবেই হোক ওই ব্যবসায়ীর কাছে আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু সেটা কি করে প্রমাণ করব ঠাকুমা? কাকি তো বললো সে নিজের আম বিক্রি করেছে। বললে বলুক, তবে কল্পনার বাড়িতে একটা আম গাছও নেই, সেটা তো ব্যবসায়ী জানে না। আমরা যদি সত্যিটা তাকে বলি সে নিজেই বুঝবে।
ঠিক আছে, ওই ব্যবসায়ী কাল আবারও আসবে বলেছে। আমরা তবে ওর কাছেই যাব। হ্যাঁ যাব, কিন্তু রাগ করে না, শান্তভাবে। শান্ত গলায় লোকটাকে সব সত্যি বলবো, বাকিটা উনি নিজেই দেখবেন। বুঝলি তো দিদি ভাই, মিথ্যের পা ছোট, সে বেশি দূর দৌড়তে পারে না। তোমার কথা সব সময় ঠিক হয় ঠাকুমা। কাল ওই কল্পনা কাকিকে বোঝাবো মিথ্যে বললে কি হয়। বোঝানোর কোনো দরকার নেই দিদি ভাই, সত্যি নিজে থেকেই সামনে চলে আসে। আমাদের শুধু সৎ থাকতে হবে। একদম ঠিক বলেছো। এই যে বাবা, তুমি কি আম ব্যবসায়ী মহেন্দ্র? আর শহর থেকে আম কিনতে গ্রামে এসেছো? হ্যাঁ মাসিমা, আমি মহেন্দ্র। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি আমাকে কি কিছু বলবেন? আমি পার্বতী। এই গ্রামে আমাদের একটি আম গাছ আছে। বলতে পারো পুরো গ্রামের মধ্যে সব থেকে বড় গাছ আমাদেরই, আর তাতে প্রচুর আম ধরে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমার তো প্রতিদিন অনেক আমের প্রয়োজন হয়, তাহলে আপনার থেকেও আম নেওয়া যাবে। তুমি কি আমাদের গ্রামে আরো কারো থেকে আম নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আগামী কালই তো একজন মহিলার থেকে আম নিলাম। আজও তার থেকে আম নেব বলে এসেছি। কি যেন নাম তার? ও হ্যাঁ, মনে পড়েছে, কল্পনা। কল্পনা দিদির থেকে আম নিয়েছি। কিছু মনে করো না বাবা, কাল তুমি যে আমগুলো কিনেছো কল্পনার কাছ থেকে, সেগুলো আমাদের গাছের আম আসলে। মানে কি বলছেন কি এসব? কিন্তু কল্পনা তো বলেছিল এগুলো তার নিজের বাগানের আম। না গো কাকু, এগুলো তার গাছের আম না। কল্পনা কাকির বাড়িতে তো একটাও আম গাছ নেই। আপনি চাইলে ওর বাড়িতে গিয়ে দেখতে পারেন। ও আমাদের আম গাছ থেকে আম কুড়িয়ে আপনার কাছে বিক্রি করছে। আমি নিজের চোখে দেখেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। তাহলে ওই মহিলা কি আমাকে ঠকালো? কিন্তু আমি তো বেশ ভালো দাম দিয়ে আমগুলো নিয়েছি তার থেকে। দিয়েছো ঠিকই, কিন্তু সেটা আমাদের আমের দাম, ওর নয়। আমরা গরিব মানুষ বাবা, এই আম বিক্রি করেই চলি। কেউ চুরি করে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করলে আমরা কি খাবো বলো তো? মাসিমা, আমি আসলে বুঝতে পারিনি, আমারও ভুল হয়েছে। আমার যাচাই না করেই আমগুলো কেনা উচিত হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় করে গিয়ে দেখে আসব কার গাছ কোথায় আছে। হ্যাঁ বাবা, তাই করো, সেটাই ভালো হবে। এ কি কল্পনা দিদি, আপনি না আমাকে বলেছিলেন আপনার অনেক বড় আমের বাগান আছে, কিন্তু আপনি তো দেখছি অন্যের বাড়িতে এসে আম কুড়োচ্ছেন। এ কি মহেন্দ্রবাবু, আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু আপনি তো বলেছিলেন নিজের বাগানের আম। তবে এটা কার গাছ বলুন তো? এটা এটা তো এটা আমাদের গাছ গো কাকু। ওই দেখো, গাছের উপর আমাদের একটা ঘরও আছে। ছি দিদি, আপনি আমাকে এভাবে মিথ্যে কথা বললেন। অন্যের আম চুরি করে আমার কাছে বিক্রি করেছেন। এটা তো শুধুমাত্র চুরি না, প্রতারণাও। কল্পনা, তুই আমার প্রতিবেশী। আমরা গরিব, কিন্তু তোর মুখ থেকে কোনোদিন একটা ভালো কথা শুনিনি। শুধু হিংসা, শুধু খোঁটা, আর শেষ পর্যন্ত আজ আমার আম বিক্রি করলি। ক্ষমা করো কাকিমা, সত্যি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। তোমাদের ভালো দেখে আমার সহ্য হচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারছি এটা করা মোটেও ঠিক হয়নি। আমাকে ক্ষমা করো কাকিমা, ক্ষমা করো। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া ভালো, কিন্তু দিদি, আমার দেওয়া টাকাটা আপনি মাসিমাকে ফেরত দিন। এগুলো তারই প্রাপ্য। আমি আজকে আসছি, কালকে দুপুরে আবারও আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কাকিমাকে টাকাটা ফেরত দিচ্ছি। এই নাও কাকিমা, এই নাও তোমার টাকা। আশা করছি আর কখনো এমনটা করবি না কল্পনা। এবার অন্তত স্বভাবটা বদলা। আর লজ্জা দিও না কাকিমা, সত্যি আমি ভীষণ লজ্জিত। মাসিমা,
এ আমের চাটনিটা কি দারুণ হয়েছে। টক মিষ্টি একদম ঠিক। আর এই ডাল, এটা তো কোনো ডাল নয়, যেন অমৃত। আজ অবধি শহরের কোনো হোটেলেও এত ভালো ডাল খাইনি। বাবা, গরিবের রান্নায় বেশি মশলা থাকে না, কিন্তু অনেক ভালোবাসা থাকে। মন দিয়ে রাঁধলে সাধারণ জিনিসও অসাধারণ হয়। সেটা আজকে আপনার রান্না খেয়ে বুঝতে পারলাম। মাসিমা, আমি একটা কথা বলি, আপনাদের আম আমি কিনবো ভালো দামে, সরাসরি আপনাদের কাছ থেকে। কোনো দালাল থাকবে না মাঝখানে। সত্যি? তুমি সত্যি বলছো কাকু? তাহলে তো আমরা আরো ভালো থাকতে পারবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সত্যি গো মামুনি, সত্যি। আমি আরও একটা কাজ করতে চাই। এ গাছের ঘরটা অনেক সুন্দর কিন্তু ছোট, তাই আমি নিচে আপনাদের জন্য একটা পাকা ঘর বানিয়ে দিতে চাই। গাছের ঘরটাও থাকবে, পাকা ঘরটাও থাকবে। কিন্তু বাবা, আমাদের তো এত টাকা নেই, আমরা কি করে এত বড় ঘর বানাবো? আপনাকে কোনো টাকা দিতে হবে না মাসিমা। আমি একজন বড় ব্যবসায়ী হলেও আপনাদের এখানে এসে বুঝলাম, ব্যবসা শুধুমাত্র টাকায় হয় না, মানুষের সাথেও হয়। আপনাদের সঙ্গে এই সম্পর্কটা অনেক দিন ধরে রাখতে চাই। আমি একদিন তোমাকে বলেছিলাম এই আম গাছটাই আমাদের ভাগ্য বদলে দেবে। দেখেছো ঠাকুমা, আজ কিন্তু সেটাই হচ্ছে। বলেছিলি রে দিদি ভাই, সেদিন ঝড়ের রাতে বলেছিলি আম গাছটা ছাতা হয়ে দাঁড়িয়ে আছে মাথায়। আজ বুঝলাম সত্যি ছাতা হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবন বদলে দিতে। আপনাদের আর কষ্ট করতে হবে না মাসিমা। আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার ছেলে হয়ে আপনার পাশে থাকবো আমি।